বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী অখণ্ডানন্দ বলছেন, গ্রীষ্মকালে আমি প্রথম একবার দক্ষিণেশ্বরে যাই। তখন আমার বয়স 15-16 হবে। ঠাকুরের কাছে যেদিন আমি প্রথম যাই সেদিন তিনি হাসতে হাসতে আমাকে বড় যত্ন করে নিজের কাছে বসালেন। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে আমি বলেছিলাম, হ্যাঁ, একবার ছেলেবেলায় আপনাকে একবার দীননাথ বোসের বাড়িতে দেখেছিলাম। গোপাল দাদা ঠাকুরের কাছে ছিলেন। তাকে ডেকে ঠাকুর হাসতে হাসতে বললেন, ওহে শোনো শোনো, এ বলছে কি না খুব ছেলেবেলায় দেখেছিল। এর আবার ছেলেবেলা? বেলা পড়লেই তিনি আমাকে কালীঘর ও বিষ্ণুঘরে প্রণাম করে পঞ্চবটিতে যেতে বললেন। পঞ্চবটি থেকে ঠাকুরের ঘরে প্রায় সন্ধ্যার সময় ফিরে আসি। তখন কালীঘরের 2 নহবত বেজে উঠল। আরতির ঘণ্টার ধ্বনিতে সুবিশাল কালীবাড়ি মুখরিত হয়ে উঠল। তারপর আমি ঠাকুরের ঘরে ঢুকতে যাচ্ছি, দেখছি ঘর অন্ধকার, ধুনো দিয়েছে, আর তার মাঝে ঠাকুর বসে আছেন দেখাই যাচ্ছে না, আর তার বাহ্য জ্ঞান নেই। দক্ষিণেশ্বর থেকে সকালে আমি যখন কলকাতায় আসছি তখন ঠাকুর আমাকে হাসতে হাসতে বললেন, আবার আসিস শনিবারে। এর অল্প কয়েকদিন পরে আবার একদিন শনিবারে তার কাছে গেলে তিনি আমায় সেদিন আর ফিরতে দিলেন না। সন্ধ্যার পর আরতি হয়ে গেলে তিনি পশ্চিম দিকের বারান্দায় আমাকে একখানা মাদুর দিয়ে বললেন, পাত। তারপর একটা বালিশ এনে শুলেন। তারপর আমাকে সুখাসনে বসিয়ে ধ্যান করালেন। বললেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার এমনি টান হয়েও বসতে নেই। বাড়া ভাত পেলে তুই যেমন করে খা, পেট ভরবে। এই বলে তিনি আমাকে জিভ টিপে দীক্ষা দিলেন সেদিন। তারপর শুয়ে পড়লেন এবং আমার কোলে পা দুটো রেখে পা টিপে দিতে বললেন। তখন আমি একটু আধটু কুস্তি করতাম। আমি একটু জোরে টিপে দিতেই বললেন, ওরে করিস কি রে, ছিঁড়ে যাবে যে, এমনি করে আস্তে আস্তে। তখন দেখি ওনার শরীরটা কি নরম, যেন হাড়ের উপর মাখন দেয়া রয়েছে। আমি একটু অপ্রস্তুত হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তবে আমি কি করে টিপব? তিনি বললেন, এমনি করে আস্তে আস্তে হাত বুলো। তখন আমি তাই করলাম। ঠাকুর বললেন, নিরঞ্জনও এরকম জোরে করেছিল। আমি বিকেলে গিয়ে তার কাছে রাত্রিবাস করে পরের দিন সকালে প্রায় চলে আসতাম। আমি তখন প্রত্যহ একবার করে মালসা পুড়িয়ে সপাকে হব্বিষ্যি করতাম। বহু সাদাসাদি করেও কোনো ব্রাহ্মণের বাড়িতে বিষ্ণুর প্রসাদ আমাকে খাওয়াতে পারিনি। পাছে কালীবাড়িতে খেতে হয় এই ভয়ে আবার তার কাছ থেকে গিয়ে সপাক হব্বিষ্যি খেতে হয়, সাহস হতো না বলে সকালেই আমি কালীবাড়ি থেকে চলে আসতাম। তখন আমি প্রত্যহ 4 বার গঙ্গা স্নান করি। বিনা তেলে মাথায় চুল বড় উস্কো থাকতো। এইরকমভাবে আমি ঠাকুরের কাছে আসা যাওয়া করি। ঠাকুরের কাছে তখন হরিশ ও লাটুকে বেশিরভাগ সময় দেখতাম। এইরূপ যাওয়া আসা করতে করতে একদিন ঠাকুর আমাকে বলল, তুই ছেলে মানুষ, তোর অত বুড়োটে ভাব কেন রে? অত ভালো নয়। ঠাকুরের কাছে যাওয়া আসার আগে থেকেই আমি খুব প্রাণায়াম করতাম। দিন দিন সেই প্রাণায়াম বাড়াতে বাড়াতে আমার এমন অবস্থা হয়েছিল যে শরীরে কম্প হতো। ঠাকুরের কাছে এই কথা বললে তিনি আমাকে প্রাণায়াম করতে নিষেধ করেন। তার কারণ, প্রাণায়ামের ফলে আমার কঠিন রোগ হতে পারে। নিত্য গায়ত্রী জপের জন্য উপদেশ দিলেন। বললেন, রোজ গায়ত্রী জপ করবি। একটা একাদশীর দিনে কলকাতা থেকে আমি কোচায় খুঁটে একটা তরমুজ নিয়ে ঠিক দুপুরের পরে ঠাকুরের কাছে এসে হাজির হই। গ্রীষ্মকাল, একে ছেলে মানুষ, তাতে গ্রীষ্মের প্রচণ্ড রোদে মুখ লাল হয়ে উঠেছে। ঠাকুরের কাছে গিয়ে তরমুজটা দিয়ে প্রণাম করতেই তিনি ভারী খুশি হয়ে বললেন, আজ তুই আবার এখন যাবি নাকি? আমি বললাম, আজ্ঞে না। সকালে উঠে তিনি আমাকে 1 গাড়ু জল নিয়ে পঞ্চবটির দিকে তার সঙ্গে যেতে বললেন।
আমি পঞ্চবটিতে গেলাম। পঞ্চবটির পূর্ব দিক হয়ে আমাকে ধ্যান করতে বললেন, বলে চলে গেলেন। খানিক পরে তিনি আমার কাছে এসে ধরে একটু সোজা করে বসিয়ে দিয়ে বললেন, একটু বেঁকে যাস কেন? তারপর আবার তার সঙ্গে সঙ্গে ফিরে আসলাম। ফিরে এসে বললেন, আমার সঙ্গে চাঁদনির ঘাটে চল। যাওয়ার সময় তিনি আমাকে একটা কমণ্ডল সঙ্গে নিয়ে যেতে বললেন। ঘাটে গিয়ে আমি তাকে স্নান করিয়ে নিয়ে এলাম। ভিজে কাপড়েই এলেন। ঘরে এসে তার একখানা কাপড়ে একটু গঙ্গা জলে ছিটে দিতে বললেন। কালীঘাটে মা কালীর পট তার ঘরে থাকত। সেই পটের কাছে গেলাম। সেখানে ঠাকুরবাড়ির মহাপ্রসাদ থাকত। তারই 2-1 কণিকা নিজে মুখে দিলেন, আমায়ও দিলেন। তারপর মা কালীর পটের কাছে গিয়ে ওম কালী কালী বলে ডান হাতের 3 নখে বাঁ হাতের তালুতে আস্তে আস্তে বুকের কাছে হাততালি দিয়ে অর্ধনিমিত নেত্রে অনেকক্ষণ রইলেন। তারপর চক্ষু মেলতেই দেখেন কালীঘর বিষ্ণুঘরের ফল মিষ্টি প্রসাদ এসেছে। সেদিন নিজে বেলপানা খেয়ে আমাকে দিলেন। ফল প্রসাদ একটু একটু খেয়ে আমাকে দিলেন। প্রসাদী বেলপানার কথা খুব মনে আছে। তারপর ঠাকুর সেই ছোট চৌকিখানির উপরে বসে একটু তামাক খেলেন। ভোগ আরতির পর তিনি আমাকে নিয়ে তার ঘরের পূর্ব দিকে বারান্দায় 2 খিলানের মাঝখানে এসে বললেন, যা গঙ্গার জলে পাক করা মা কালীর প্রসাদ মহাহবিষ্যি, যা খেয়ে যা। আমি বললাম, আচ্ছা। উঠোন দিয়ে যাচ্ছি, পেছনে ফিরে দেখি তিনি দাঁড়িয়ে আছেন। দেখছেন কালীঘরে যাচ্ছি না বিষ্ণু ঘরে যাচ্ছি। মনে মনে করছি, ঠাকুর বিষ্ণু ঘরে যেতে বললেও তো পারতেন, কিন্তু কালীঘরে যেখানে মাছ টাছ হয় কেন যেতে বললেন? কিন্তু শেষ পর্যন্ত কালীঘরেই আমি গেলাম। কালীঘরে আমি নিরামিষ প্রসাদই খেয়েছিলাম, চাপ ছোলার ডাল, এখনও তা মনে আছে। খেয়ে ফিরে এসে দেখি ঠাকুর আমার জন্য একটা পানের খিলি হাতে করে তার ঘরের পূর্ব দিকে দরজায় চৌকাঠের ঘরের ভেতরে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আসতেই আমাকে বললেন, খাওয়ার পর 2 একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। এই বলে তিনি বললেন, দেখ নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়। এত বড় বড় চোখ, ভেতর দিকে টান। কলকাতার রাস্তা দিয়ে যায়, বাড়ি ঘর তোর গাড়ি সব নারায়ণ দেখে। তুই তার কাছে যাস, সিমলায় তার বাড়ি। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।